বিচ্ছেদের 2.5 বছর পেরিয়ে গেছে। আজ এতদিন পর অবন্তী আমাকে মেসেজ করলো আমার বিয়ের খবর জানতে পেরে। আপনার বিয়েতে আমাকে দাওয়াত করবেন না? তার এমন প্রশ্নে একটু অবাকই হলাম। উত্তরে লিখলাম, দাওয়াত করলে আপনি আসবেন? নিশ্চয় আসব। আপনার বিয়েতে আসার কত স্বপ্ন দেখেছি আমি, জানেন? আবার একটু না, অনেকটা অবাক হলাম। বলতে ইচ্ছে করলো, আমার বিয়েতে আসার স্বপ্ন তুমি নিশ্চয় দেখেছিলে অবন্তী। তবে মেহমান হিসাবে নয়, আমার বউ হিসাবে। সেখানে অন্য কাউকে আমার জন্য বউ সাজে দেখলে তোমার কষ্ট হবে না তো? মেসেজটা টাইপ করো আবার কেটে দিলাম। মাঝে মাঝে সম্পর্কগুলো এমন এক অবস্থায় এসে দাঁড়ায় যে মনের কোনো কথাই আর বলা যায় না, বলতে হয় যুক্তিসঙ্গত বাস্তবিক কথা। আমিও তাই বললাম, তাহলে তো আপনাকে সবার আগে দাওয়াত করতে হয়। আসলে বিয়ের কার্ড এখনো রেডি হয়নি, আপনার কথা মাথায় থাকবে। স্পেশাল গেস্ট কেন? অবন্তীর সোজা সাপটা প্রশ্ন। আমি জবাব দিলাম নির্দ্বিধায়, যে আমার বিয়েতে আসার স্বপ্ন অনেক দিন ধরে পুষে রাখে, তাকে স্পেশাল গেস্ট হিসাবে ট্রিট করা আমার দায়িত্ব। আপনার জন্য থাকবে ডবল রোস্ট, ডবল কাবাব, ডবল ডিম। আমি কি আপনার বিয়েতে শুধু খেতেই আসবো রাজ? তাহলে কেন আসবেন? আপনার কি মনে হয়? এবার একটু ভয় পেলাম। অবন্তী যেন টাইপ করছে তখনও। আগ বাড়িয়ে কিছু বলতে গেলাম না, আর অপেক্ষায় ছিলাম। 1 মিনিট পর অবন্তী লিখল, ভয় পেলেন নাকি? আরে ভয়ের কিছু নেই, আপনার বিয়েতে বাগড়া দিতে আসবো না। অতটা ছেলে মানুষই এখন আর আমার মধ্যে নেই। কিছুটা মন খারাপ হলো। মনে হচ্ছিল অবন্তীর মধ্যে ছেলে মানুষই থাকা দরকার। তার মানে এই নয় যে আমি নিজের বিয়ে ভাঙুক এটা চাই। আসলে অবন্তী আমাকে ভুলে যাচ্ছে, এই ব্যাপারটা আমি মানতে পারছি না। অথচ নিজের দিব্যি অবন্তীকে ভুলে দ্বিতীয় নারীকে ভালোবেসেছি। সত্যই নীলাকে কি ভুলে গেছি? না, ভালোবাসতে পেরেছি। হয়তো অবন্তীর মতো নয়, তবে নীলাকে আমি অন্য রকম করে ভালোবাসি। সব রকমের ভালোবাসা তো সবার জন্য নয়। অবন্তীর মন খারাপ হলে আমি উতলা হয়ে উঠতাম। সে আমার উপর রেগে থাকলে রাতে ঘুম হতো না। তার ফোনের আওয়াজ পেলে আমার হৃদয় স্পন্দিত ত্বরান্বিত হতো। অবন্তীর চোখের পানি আমার চোখেও পানি এনে দিত। নীলার বেলায় এসব কিছু হয় না। আমি অবন্তীকে লিখলাম, আমার বিয়েতে এসে আপনি কি করবেন শুনি? আমি আপনাকে একটা উপহার দেব। আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার হতে যাচ্ছে সেটা। আমি হলফ করে বলতে পারবো, বিয়েতে আমার চেয়ে বেস্ট উপহার অন্য কেউ আনতে পারবে না। অবন্তী তো প্রথম থেকেই ভীষণ উদাসীন ছিল। তার ওই উদাসীন স্বভাবেই আমাকে তার প্রেমে পড়তে বাধ্য করেছিল। কিন্তু দিন শেষে তার এই উদাসীনতায় আমার শত্রু হয়ে দাঁড়ালো। আমি অবন্তীকে বদলাতে চাইলাম। ইমম্যাচুরিটি। মেয়েটিকে খুব বিরক্তকর লাগতো আমার। তাকে ছেড়ে যাওয়ার একটু সুযোগ খুঁজেছিলাম আমার অবচেতন মন। কিন্তু অবন্তীর ভালোবাসা যেন হাতে পায়ে শিকল বেঁধে রেখেছিল। অবশেষে আমার মুক্তি মিলেছিল। অবন্তীর আত্মসম্মানবোধ আমাকে বাঁচিয়ে দিয়েছিল। আমি তাকে ব্রেকআপের কথা বলার পর কিছুদিন সে মারাত্মক পাগলামি শুরু করে। আমি পাত্তা না দিয়ে পৃথিবীর নিষ্ঠুরতম পুরুষ হবার ভূমিকা পালন করলাম। আর কখনো অবন্তী তার ভালোবাসার দাবি নিয়ে আমার দরজায় পা রাখেনি। আমিও তাকে সুযোগ দেইনি। এভাবে হয়ে গেল আমাদের বিচ্ছেদ। এর আগে অবন্তীর জীবনে এসেছিল তুমুল ঝড়।
অবন্তী হয়তো ভাবে আমি ঝড়ের ভয়ে তার হাত ছেড়ে পালিয়েছি। কথাটি আংশিক সত্যি, তবে আমি অনুভব করি আমার মনে অবন্তীর জন্য ভালোবাসার অভাব তো ছিলই, নয়তো কি ওভাবে পালানোর কথা ভাবতাম। অবন্তী সত্যই আমার বিয়েতে এলো। এত সুন্দর লাগছিল সেদিন তাকে, আমি তো চিনতেই পারিনি। বন্ধুরা সব তদমা খেয়ে গেল। আমায় প্রায় সকল বন্ধুই অবন্তীকে চেনে। বিপুল তো বলেই বসলো, কি রে, এই মাইয়া খবর পাইল কেমনে? আমি সহজে হেসে বললাম, আমি দাওয়াত করেছি। সবাই আরও চোখে গেল। আর চোখে নীলাকে দেখছিলাম। নীলা কখনোই আমাকে সন্দেহ করে না, তবে আমি তাকে অবন্তীর ব্যাপারটা বলেছি। নীলা অবশ্য অবন্তীকে চিনতে পারল না, কারণ সে অবন্তীর ছবি দেখেনি। অবন্তী ফুলের তোড়া দিয়ে নীলাকে অভ্যর্থনা জানালো। আমি হেসে পরিচয় করালাম আমার ফ্রেন্ড। নীলা আর অবন্তী করমোদন করল, সেলফিও তুলল। আমি মুখে একটা বিনয়ী হাসি নিয়ে তাদের দেখলাম। খেতে বসার সময় আমার একই টেবিলে বসেছিলাম। অবন্তী একদম আমার বরাবর চেয়ারে। আমি নীলাকে খাইয়ে দেওয়ার সময় দেখলাম অবন্তী নিজের চোখ চুলকাচ্ছে। তার চোখে কি সত্যি কিছু পড়েছে, নাকি যা ভাবছি তাই? ওসব আর ঘাঁটতে মন চাইল না। এখন নীলাই আমার দুনিয়া। তাকে ঘিরে আবর্তিত হোক আমার সকল চিন্তা ভাবনা। অবন্তী আমার বউ হতে পারেনি, কিন্তু নীলা পেরেছে, এখানেই তার সফলতা। তবে এই কথাও সত্যি যে অবন্তীকে আমি কখনো নিজের পরিবারের যোগ্য মনে করিনি। সে শুধু আমার জন্যই যোগ্য ছিল, আমার মন ভালো করার ঔষধ ছিল। কিন্তু তাকে বিয়ে করলে আমার পরিবার মান সম্মান কমতো, বই বাড়ত না। অবন্তী কিছুটা খাটো মোটা, গায়ের রঙও ময়লা। তার পরিবারও নানা সমস্যা আছে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। প্রেম করার সময় তো ওসব আমি দেখিনি। কেবল দেখেছিলাম তার চমৎকার হাসি, প্রাণবন্ততা, উচ্ছলতা, পাগলামিপনা। কিন্তু বিয়ের জন্য তো এগুলো যথেষ্ট নয়। বিয়ে একটা সামাজিক দায়বদ্ধতা, আর অবন্তী মোটেও সামাজিক ছিল না। এদিক থেকে নীলা একদম পারফেক্ট। তার বাবার সমাজে ভালো নাম ডাক আছে। সে দেখতেও সুন্দরী, 6 ফুট, আমার পাশে 5 ফুট 8। নীলাকে মানায়, অবন্তীর মতো লিলিপুটকে নয়। কথাগুলো ভর্ৎসনার সুরে বলা হলো যে সত্যি কথা। বাস্তবতার কাছে ভালোবাসার অনুভূতি বড় অসহায়, তুচ্ছ। অবন্তীর আগমনে আমার বাবা মা মোটেও খুশি ছিলেন না। কারণে অকারণে তারা আমাকে ধমকানোর চেষ্টা করেছিলেন। বাবা তো বলেই ফেললেন, এই মেয়ে এখানে কি করে? আমি সামলানোর জন্য বললাম, বাদ দাও না বাবা, আমার দাওয়াত পেয়ে এসেছি, তুই দাওয়াত দিতে গেলি কেন? আবার যদি কোনো ভেজাল লাগে। অবন্তী কথাটা শুনে ফেলল। আমি অপ্রস্তুত হলাম, কিছু একটা বাহানা বানিয়ে সরে যেতে চাইলাম। তখনই অবন্তী মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? বাবা তার সালামের উত্তর দিলেন না। আমার অপরাধ বোধ বাড়তে লাগলো। জানি না কেন এত অপরাধ বোধে ভুগছি আমি। হয়তো এই জন্যই যে এক সময় আমি ছিলাম ছন্ন ছাড়া যুবক। তখন অবন্তী ছায়ার মতো আমার পাশে ছিল। আজ আমার সবই আছে, শুধু অবন্তী নেই। আমি তাকে পাশে রাখতে চাইনি, এই জন্য তার অযোগ্যতায় দায়ী। সে যদি যোগ্য হতো তাহলে নিশ্চয় আমার পাশে স্থান পেত। অনুষ্ঠানের শেষ দিনে ঘনিয়ে এলো বিদায় বেলা। নীলা তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। আমার উচিত নীলাকে সান্ত্বনা দেওয়া, কিন্তু অবন্তী অনুষ্ঠান ছেড়ে চলে যাচ্ছিল। আমি কিছু একটা বাহানা করে নীলাদের থেকে ছুটে আমি অবন্তীর কাছে গেলাম। তার পথ রোধ করে প্রশ্ন করলাম, চলে যাচ্ছেন?
অবন্তী একটু চমকালো। হয়তো পালাতে চাইছিলাম। আপনাকে দেখে জোরপূর্বক হাসলো, চোখ কচলে বলল, হ্যাঁ, অনেক তো হলো, এবার বিদায়ের পালা। তার শেষ বাক্যে বিষাদের সুর মনে একটা ধাক্কার মতো লাগলো। আমি ভুরু কুঁচকে প্রশ্ন করলাম, আমার গিফট কোথায়? মানে অবন্তী যেন অবাক। আমি মুচকি হেসে বললাম, আপনি না সেদিন বললেন আমাকে বিয়েতে উপহার দেবেন? হয়তো এর চেয়ে সেরা উপহার আমাকে কেউ দিতে পারবে না। অবন্তী আত্মবিশ্বাসের সাথে বলল, হয়তো না, আমি এই ব্যাপারে নিশ্চিত। এর চেয়ে সেরা উপহার আপনাকে আর কখনো কেউ দিতে পারবে না। তাই যদি হয়, তাহলে না দিয়ে চলে যাচ্ছেন কেন? উপহারটা দিন। আমি হাত পাতলাম। অবন্তী দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, কেমন ভাঙা কণ্ঠে বলল, আসলে উপহারটা খুব দামি, তবে আমার কাছে, কিন্তু এখনো হতে পারে যে আপনার কাছে এই উপহারের কোনো মূল্য থাকবে না। তাই ভাবলাম দরকার কি, এটা বরং আমার কাছেই থাকুক, আপনাকে না দেয়ায়। এখন তো এইসব বললে হবে না। আমি জানতে চাই কি সেই উপহার, আমাকে দেখান প্লিজ। যদি সত্যই দেখি গুরুত্বহীন কিছু, তাহলে আপনাকে ফিরিয়ে দেব। আর যদি মূল্যবান হয়, তাহলে এটা আমার। আপনি মূল্যবান জিনিস খুব পছন্দ করেন, তাই না রাজ? আমি মাথা চুলকে হাসলাম। অবন্তী তার ব্যাগ থেকে একটি ফটো অ্যালবাম বের করলো। অ্যালবামটির উপরে লেখা দেখে থমকে গেলাম। অবন্তীর ভেতরে আমার 3 বছর সম্পর্কে সমস্ত ছবি, মেসেজের প্রিন্ট, স্ক্রিনশট, অবন্তীকে দেওয়া আমার সকল চিরকুট, অবাক মাখানো কবিতা। এই ধরনের কবিতা আমার মাথায় আসে না বহুদিন। নীলার জন্য কখনো লিখতে ইচ্ছে হয়নি, অথচ অবন্তীর জন্য লিখেছিলাম। তাকে নিয়ে কত জায়গায় ঘুরতাম, কত শত পাগলামি করেছিলাম দুজন। 2000 টাকার অবন্তীর জন্য একটা ড্রেস কিনেছিলাম, নীলার জন্য কত শত জামা কিনেছি, কিন্তু সেই পোশাকগুলো পরে নীলা আমার সামনে এলে কখনো চোখ ঝলঝল করেনি। অথচ অবন্তী যেদিন প্রথমবার আমার দেওয়া ড্রেসটা পরে সামনে এসেছিল, আমি অবুঝের মতো কেঁদে ভাসিয়েছিলাম। একদিন অবন্তী রাগ করে আমাকে ব্লক মেরে দিয়েছিল হোয়াটসঅ্যাপে। সেই দিন সারা রাত ধরে আমি তার আইডিতে 119 বার সরি লিখে মেসেজ করেছিলাম। না, এই ধরনের পাগলামি নীলার সাথে কখনো হয়নি। দেখতে দেখতে কেমন যেন নস্টালজিয়ায় পৌঁছে গেলাম। এক সময় হেসে বললাম, তখন কত ছেলে মানুষ ছিলাম আমরা, তাই না? সবই আবেগ। এখন আবেগের পর্দা উঠে গেছে অবন্তী, বাস্তবতা সামনে এসেছে। তাই আমি বুঝি সংসার করার জন্য প্রেম যথেষ্ট নয়, আরও অনেক কিছু প্রয়োজন। অবন্তী চোখ মুছতে মুছতে বলল, ঠিক বলেছ তুমি, একদম ঠিক। কিন্তু কি বলো তো, আমার কাছে এ আবেগ মূল্য অনেক বেশি, কোটি কোটি টাকার চেয়েও বেশি। তাই এই উপহার তুমি রাখতে পারবে না, এটা আমার কাছেই থাকুক। সংসার করার জন্য নয়, আমি তোমাকে ভালোবাসার জন্যই ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার বাহ্যিক যোগ্যতা খুঁজেছ। এসব আন্তরিক অনুভূতি তোমার কাছে তুচ্ছ। এইভাবেই ভালো থেকো তুমি, আর এইভাবেই একাই ভালো থাকবো আমি। তুমি তো এখনো খুব বোকা রয়ে গেছো অবন্তী। হ্যাঁ ঠিক, দোয়া করো যাতে আমার মতো বোকা কেউ আমার জীবনে চলে আসে। তোমার মতো বুদ্ধিমান মানুষের সাথে আমার বনবে না। আমার মতো বোকা মেয়ে কখনো তোমার যোগ্য হতে পারবে না। অবন্তী চলে যাওয়ার সময় আমি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। ঠিক 2.5 বছর পর যেন আগের মতোই আমরা একে অপরকে তুমি বলে সম্বোধন করেছি। এর মানে কি আমাদের দেহ এখানে থাকলেও
মন 2.5 বছর পেছনে চলে গিয়েছিল। ইস, এত বেশি হাহাকার হচ্ছে কেন বুকে? ইচ্ছে করছে পুরো পৃথিবী তছনছ করে দিয়ে হলো একবার অবন্তীকে পিছু ডাকি, পাশে বসিয়ে কিছু বলি, কিন্তু তা যে আর সম্ভব নয়। ভালোবাসা, প্রেম, আবেগের চেয়েও বাস্তবতা, সামাজিকতা, দায়বদ্ধতা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে।